সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের মধ্যে হাত চেপে ধরে সোফায় গা এলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু। চশমার ফাঁক দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে কার্নিশ পেয়ে। কমিশনার বারবার কাকে যেন কল করছে। সকল পুলিশরা কমিশনারের তিরিক্ষি মেসেজের কবলে পড়ছে দুদিন যাবৎ। প্রেমের সহযোগীরা ইতোমধ্যে বেরিয়ে গিয়েছে নাম্বার ট্রেস করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়চারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবে হিসাব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পরিবার সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালির গ্যাংস্টার হয়ে যাওয়ার পিছনের কাহিনী সকলের কাছে অজানা এখনো পর্যন্ত। 8 বছরে রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু 2 দিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রিও চেক করেছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্বশত্রুতা নেই রিচার্ডের। সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে প্রেমের কাছে। সাদমানের অপহরণের পিছনে মূল উদ্দেশ্য কি? রিচার্ড যে শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজেরই অঢেল সম্পত্তি, মুক্তিপণের টাকা রিচার্ডের কালো ব্যবসার 1 দিনের ইনকাম। ভাবনার মাঝেই হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তির্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় বড় একটা ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে ভিতরে আসে। স্যার, কিডন্যাপার কিছু পাঠিয়েছে। আনিসুল হক দাঁড়াতে গিয়েও আবার সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতর শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে ধরে নিয়ে যায়। প্রেম সবার আগে ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গিয়েছে। পুরো ট্রাক খুঁজে কিছুই পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেম প্লেটটিও নকল। ক্রোধে ট্রাকে ঘুষি বসালো প্রেম। দুহাতে চুল টেনে ধরে চেঁচাতে থাকলো। হঠাৎ খেয়ালে আসে ট্রাকের পিছন সাইডে চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলে দিল। সঙ্গে সঙ্গে বিশ্রী গন্ধে সকলের নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে সামনে এগিয়ে গেল। প্রেমের সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে থাকলো ড্রামটিকে। বিশাল আকৃতির একটা ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনার পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রামের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে দেখা যায় একটা অর্ধগলিত কাটা আঙুল। মাংস গলে হাড্ডি বেরিয়ে এসেছে আঙুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারি দিয়ে টেনে টেনে মাংস ছিঁড়ে ফালি ফালি করেছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে। প্রেম সবকিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢোকে দিল। ফিরে তাকালো নিচে উৎসুক হয়ে তাকিয়ে থাকা আনিসুল হকের দিকে। আনিসুল হকের ভেজা চোখ দেখে জিনিসটা নিজের মধ্যেই চেপে যায় প্রেম। মাথায় সাজিয়ে নেয় নতুন প্ল্যান। এক লাফে ট্রাক থেকে নেমে সরাসরি আনিসুল হকের সম্মুখে গিয়ে দাঁড়ালো। চিন্তা করবেন না, ট্রাকে কিছু ছিল না। আপনিও স্বাভাবিক হন। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে। আমার মনে হয় কিডন্যাপার আবারও কল দিবে। বলার মধ্যেই আবারও কল আসে ল্যান্ডলাইনে। সকলে ভিতরে ছুটে যায়। এবার কল রিসিভ করে প্রেম। ছোট থেকে এটা তার গড গিফটেড ট্যালেন্ট ছিল যে কারোর ভয়েস নকল করতে পারে প্রেম। Want more? কোথায় টাকা নিয়ে যেতে হবে? That's my boy. আমার ছেলেকে আমি সুস্থ এবং জীবিত চাই, তাও আজকের মধ্যে। আমার রাজ্যে আমার ইচ্ছেতে হয় সবকিছু। ফোর্স নিঃশ্বাস ছাড়ে প্রেম। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আচ্ছা, কখন? কাল সকাল 10টা, আগ্রাগড় স্টেশন। বলার সাথে সাথে কল কাট হয়ে যায়। প্রেমের ঠোঁটের কোণে দেখা মিলে বক্র হাসি। কোনো কথা না বলে প্রেম শীষ বাজাতে বাজাতে সদর দরজা পেরিয়ে গিয়ে নিজের বাইকে চড়ে। উদ্দেশ্য আগারগাঁও স্টেশন। রিচার্ডকে দেখা মাত্র সকল মেড কিচেনে চলে যায়। নেশর করা নিষেধাজ্ঞার মধ্যে এটাও ছিল রিচার্ডের সামনে যেন কোনো মেড না যায়। লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল রিচার্ড। গায়ে তখনও সকালের কালো কোট আর ভিতরে কালো শার্ট। হাত ঘড়ি খুলতে খুলতে বেডরুমের দিকে এগোতে থাকলো রিচার্ড। দরজা ভেজানো, ভিতরে খুঁটখুটে অন্ধকার। রিচার্ড লাইট অন করতেই
ছোঁয়া থেকে ধরফড়িয়ে উঠে এলিজাবেথ। সকালের পর থেকে একদম স্তব্ধ হয়ে গিয়েছে এলিজাবেথ। একটু আগে এসে রেশমা ওকে খাইয়ে দিয়ে গেল। এলিজাবেথ নিঃশব্দে খেয়ে নিয়েছিল। 3 বার ওষুধ খাওয়ার পরও এখনো শরীরের ব্যথা কমেনি এক ফোঁটা। শরীরের ব্যথা লাঘব করা গেলেও মনের ব্যথা এত সহজেই কি লাঘব হয়? দু চোখের পাতা এক করতে পারে না এলিজাবেথ। চোখের সামনে ভেসে উঠে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো, কিভাবে জানোয়ারের মতো পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছিল তার উপর সারা রাত। এই প্রথম রিচার্ডকে দেখলো এলিজাবেথ, দেখলো একটা জানোয়ারকে। চোখ ধাঁধানোর সৌন্দর্যের অধিকারী মানুষ যে এতটা নৃশংস হতে পারে তা হয়তো এই ভদ্র সমাজের অজানা। মানুষটার চরিত্রের সাথে চেহারার কোনো সাদৃশ্য খুঁজে পেল না এলিজাবেথ। রুক্ষ পুরুষালী তামুক চেহারার অন্তরালে লুকিয়ে আছে এক নরপিশাচ। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এলিজাবেথ, যদিও ভয়ে জবুথবু করে কাঁপছিল গরম। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ গভীরভাবে পরখ করছিল এলিজাবেথকে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি এই মেয়ের। অপূর্ব সৌন্দর্যে ধাঁধানো এই মেয়ের রূপ, লুকাসের ভাষায় যা আগুন সুন্দরী। রিচার্ড তাকালো এলিজাবেথের এলোমেলো হয়ে থাকা লাল চুলগুলোর দিকে, যা যত্নের অভাব উস্কো খুস্কো হয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। হঠাৎ এক টানে গলা থেকে টাই খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্ট কোটের বাটন খুলতে খুলতে এক পা করে বেডের দিকে অগ্রসর হতে থাকে। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র অদৃশ্যমান তেজস্বী আশ্বের সঙ্গে যেন দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ভূমিকম্পের ন্যায় সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথের। এসির লো টেম্পারেচারে ঘাম ছুটে যায় এলিজাবেথের। রিচার্ডের পায়ের প্রতিটি স্বতঃস্ফূর্ত কদমে বিস্ফোরিত নয়নজোড়ায় ভাসছে গতরাতের লোমহর্ষক দৃশ্যগুলো। কানের মাঝে বাড়ি খেতে থাকে নিজের প্রতিটি আর্তনাদ। আতঙ্কের শীতল ঘামে শরীরে চাপানো পাকিস্তানি 3 পিসের কামিজ গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে লেপটে যায়। হাত পা অসাড় হতে থাকে এলিজাবেথের। রিচার্ড খুব কাছে চলে আসে এলিজাবেথের। বিছানায় হাঁটু গেড়ে এলিজাবেথের উপর ঝুঁকে পেলব হাতে ওর কপালের পাশের চুলগুলো কানের লতির ফোকরে গুজে দিল। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের উপর। গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল, যা এখনো এলিজাবেথের শরীরের সাথে লেপ্টে আছে, তা আরও দৃঢ় হয় কাছে আসায়। 6 বার শাওয়ার নিয়েও শরীর থেকে একবারে মুছে দিতে পারেনি নরপিশাচের শরীরের ঘ্রাণ। আকস্মিক এলিজাবেথের ধরাশয়ী কাণ্ডে পায়ের রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। ড্রাগনের ট্যাটু খচিত শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের কণ্ঠনালী, অথচ কপাল থেকে যে গড়িয়ে রক্ত ঝরছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি বিচ্ছুরিত হওয়া চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। নিঃশ্বাস থমকে গেল এলিজাবেথের। পড়ে গেল হাত থেকে ফুলদানিটা। গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো এলিজাবেথ, জানোয়ার, নরপিশাচ, অমানুষ, ছেড়ে দে আমাকে। হাতে আরো চাপ প্রয়োগ করলো রিচার্ড। শ্বাস আটকে চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, কর্কশ গলায় চেঁচালো, এমএ, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? আমার সাথে কেউ এইভাবে কথা বলে না। আবারও মনে করিয়ে দিচ্ছে, টাকা দিয়ে কিনে এনেছি তোকে এখানে। আমার 30 বছরের জীবনে তুই প্রথম মেয়ে যাকে আমি ছুঁয়েছি। তুই আমার বক্ষপটে খোদাই করার প্রথম মেয়ে। কিন্তু তাই বলে আমার কাছে নমনীয়তা আশা করিস না একদমই। ঘর করার ছেলে আমি নই, তবুও তোর মুক্তি নেই। তোর শরীরের প্রতিটা লোমকূপ থেকে চোখের জল পর্যন্ত কিনে নিয়েছি আমি। আমার হাতে কমলতা নয়, গান মারায়। এই রিচার্ড কানাতে সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, রাতের সমাপ্তি ঘটে সে রক্ত পানিতে ধুয়ে দিয়ে। রক্ত ভালোবাসি আমি, রক্ত। দেখেছিস আমার শার্টের কালারে লাল দাগ? এটা কোনো নাইট ক্লাবের ভিড় ঠেলে আসা রামরাতে লিপস্টিকের চিহ্ন নয়, এটা রক্ত, মানুষের তাজা উষ্ণ রক্ত, যা আমার সবচেয়ে প্রিয়। আমি বান্ডিল বান্ডিল টাকার হিসেবে আটকাই, কোনো ছলনাময়ী নারীর ফাঁদে আটকাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? খুনি? এলিজাবেথের গলা ছেড়ে দিল রিচার্ড। গলায় ধরে খুক খুক করে কাশতে থাকলো এলিজাবেথ। রিচার্ডের কপালের মধ্যভাগ বিভক্ত হয় ভাঁজে ভাঁজে। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথের দিকে, ঘাড় বাঁকিয়ে শুকনো গলায় বলল, ডু ইউ স্পিক রাশিয়ান রেড? আমি তোর থেকে মুক্তি চাই জানোয়ার। আমি অনেক দূরে চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব। আমি অনেক দূর। এই অভিশপ্ত স্বার্থপর মানুষদের মধ্যে থাকতে চাই না আমি।
হাঁটুতে মাথা গুঁজে আহাজারি করতে থাকে এলিজাবেথ। এলিজাবেথের মুখ থেকে টুইটোকারি শুনে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। হ্যাঁচকা টানে বেডে ছুঁড়ে ফেললো এলিজাবেথকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়লো এলিজাবেথের উপর। মুহূর্তেই নিজের মাঝে নিয়ে নিল এলিজাবেথকে। ফলাতে থাকে নিজের শক্তি। মাঝে শুধু উচ্চারণ করলো গুটকুট কিছু শব্দ। Desperately want you red. টাকার বৃষ্টি হচ্ছে, শুনেছেন কখনো? দূরনীলে ঘেরা আকাশ চিরে বৃষ্টির মতো অঝরে টাকা ঝরবে, আর সেগুলো মানুষ 2 হাত ভরে কুড়াবে, যেন বর্ষা মৌসুমে আম কুড়াচ্ছে বালতি নিয়ে। ব্যাপারটা কিছুটা ঠাকুমার ঝুলির মতো না? হ্যাঁ, সেই অবাস্তব ঘটনায় বাস্তব রূপে ধরা দিয়েছে করাইল বস্তির মানুষদের কাছে। এপ্রিলের ভ্যাপসা গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয় ছেয়ে যায় শীতলতায়। অভাবের কারণে দুবেলা পেট ভরে খেতে না পারা মানুষগুলোর হাতে এখন নতুন নতুন 1000 টাকার নোটে হাত ভর্তি হয়ে আছে। করাইল বস্তি ঢাকার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত। এই বস্তিতে অন্তত লাখখানেক লোকের বসবাস, যাদের অনেকেই নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছেন। শিরশিরে অনুভূতিতে ভিজে গেল সকলের চোখ। ঠোঁটের কোণে স্পষ্ট প্রশান্তিময় হাসি। সকলের ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে গেল প্রশান্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। সকলে দুহাতে তুলে দোয়া করছে সেই অজ্ঞাত মানবের জন্য, যে ফেরেশতার মতো এসে দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ করাইল বস্তিতে ঈদের চাঁদ নয়, যেন স্বয়ং চাঁদই নেমে এসেছিল। সকালবেলা 10:30টার দিকে হঠাৎ একটি হেলিকপ্টার বস্তির আকাশে বারবার চক্কর দিতে থাকে। নিচু দিয়ে ওড়ার কারণে বস্তিবাসীর মনে সন্দেহ আর আতঙ্ক জাগে। অনেকেই স্থানীয় থানায় খবর দেয়। বাকিরা দল বেঁধে হেলিকপ্টারের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎই হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি নামতে শুরু করে। সোনালি আলোয় ঝলমল করা টাকার নোটগুলো মাটিতে পড়তেই সকলে হতভাগ। কিছুক্ষণেই মাটির স্তর ঢাকা পড়ে ঝকঝকে টাকায়। বিস্ময়ে কুঁকড়ে থাকা বস্তিবাসীরা কিছুক্ষণ পরই সেই টাকাগুলো লুফে নেয়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ একজন এই বস্তির জন্য এমন অকল্পনীয় উপহার দিল যা সবাইকে আবেগে ভাসিয়ে দিল। সৃষ্টিকর্তার কাছে সেই অজ্ঞাত দাতার জন্য সকলে 2 হাত তুলে দোয়া করে। করাইল বস্তির এই বিস্ময়কর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, আর সেই নাম না জানা মানুষটা হয়ে ওঠে সকলের চোখে এক নায়ক। প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম নিউজে পেপারে শুধু এখন এই নিউজটাই চলছে। বন্দুক থেকে বের হওয়া বুলেটের থেকেও তীর্যক বেগে ছড়িয়ে যাচ্ছে নিউজটি। কয়েক সেকেন্ডের কিছু ক্লিপও ভাইরাল হয়েছে, কিন্তু তা থেকেও তেমন সন্দেহভাজন কিছুই পাওয়া যায়নি। উপর থেকে স্মোকিং গ্যাস মারার কারণে হেলিকপ্টার শনাক্ত করা যায়নি। শুধু দেখা গিয়েছে কিভাবে উপরে থেকে টাকা পড়ছিল ভুবনে। ডেস্কের উপরে থাকা পেপার ব্যাগটি টিভিতে ছুঁড়ে মারে প্রেম। মুহূর্তে খণ্ড খণ্ড ডিপ্লেসের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সকল অফিসাররা ভয়ে ততষ্ট হয়ে যায় শুকনো ঠকিলে। মাহাব সকলকে ইশারা দেয় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। প্রেম রাগে ফুঁসতে থাকে, নিজের চুল 2 হাতে টেনে ধরে চেঁচাতে থাকে উন্মাতের মতো। একটুর জন্য ধরতে পারলাম না। উফ, এত বড় ব্লান্ডারটা কিভাবে করলাম আমি? প্রেমের গলার পাশ দিয়ে সরু ঘামের স্রোত বইছে। কপালের নীলচে রগগুলো ফুলে ফেপে উঠেছে। মাহাব কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। প্রেমের অগ্নিস্ফুলিঙ্গের মতো জল জল করে অগ্নি জ্বলতে থাকা চোখ থেকে দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নিবিষ্ট করে নিচু গলায় বলল, স্যার, কিডন্যাপার নিশ্চয়ই আবার কল করবে। আমাদের ধৈর্য ধরা দরকার। ট্রেনিংয়ের আমাদের এটাই শেখানো হয়েছে। চিবুক শক্ত করে মাহাবের দিকে তাকালো প্রেম। বুক শুকিয়ে এলো মাহাবের। স্মিত স্বরে বলে, সরি স্যার। জিভ বের করো। কোথায় যাবেন স্যার? খেলা শেষ, গুটি চালা এখনো বাকি যে। রহস্যজনকভাবে সেকেন্ডে প্রেমের চেহারার লেবাস পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। মাহাবের কাছে অদ্ভুত লাগলেও ভিতরের কথা ভিতরেই চেপে রেখে বেরিয়ে গেল। প্রেম অষ্টপুটে বাঁকা হাসি ঝুলিয়ে একা একাই হাসতে লাগলো।
কিডন্যাপারের কথা অনুযায়ী আনিসুল হক শেওড়াপাড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে একটা আর্মির ব্যাগে নগদ ক্যাশ 50 লাখ টাকা রেখে আসেন, কিন্তু সেই ব্যাপারে আগে থেকেই পুলিশ অবগত ছিল। প্রেম আগের দিন গিয়েই নিজের প্ল্যান সাজিয়ে রেখে এসেছিল। তাদের সবকিছু প্ল্যান মতোই চলছিল। পুলিশ এবং সিআইডি সংমিশ্রণে টিম তৈরি করা হয়। তারা কিডন্যাপারকে ধরার জন্য নিজেদের মতো প্ল্যান সাজায়। ছদ্মবেশে পুরো স্টেশনে বিছিয়ে যায়। পুলিশরা প্রেম টিটি সেজেছিল আর তার 3 সহকর্মী প্ল্যাটফর্মের আশেপাশে ছদ্মবেশে ছড়িয়েছিল। ঠিক 10টায় একটা ট্রেন এসে থামে শেওড়াপাড়া স্টেশনে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। ঠিক তখনই ট্রেন থেকে অনেক মিলিটারি নেমে আসে। তারা সদ্য ট্রেনিং শেষে ফিরেছে, আর সেই সুযোগে কাজে লাগায় মাস্টার মাইন্ড কিডন্যাপার, যে নিজেও মিলিটারির ড্রেস পরেছিল। সকলের ভিড়ে মিশে এসে ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ব্যাগটি না পেয়ে কিডন্যাপারকে খুঁজতে থাকে, কিন্তু তার আগে কিডন্যাপার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় সকলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক তারপরই করাইল বস্তিতে উপর থেকে হেলিকপ্টারে টাকা ফেলা হয়। টেরেসের সাদা প্রিমিয়াম গ্লাসে প্রকৃতি থেকে আগত ফ্রেশ হাওয়াগুলো বারবার বাড়ি খাচ্ছে, ফলে মৃদু শব্দের সৃষ্টি হচ্ছে। পর্দার ফাঁক গলিয়ে টিপ টিপ করে আলো আছড়ে পড়ছে সাদা টাইলে। ফলস্বরূপ আলোক রশ্মির প্রতিফলন তৈরি হচ্ছে। তির্যক রশ্মি চোখে এসে পড়তেই পিটপিট করে চোখ মেলে লাস্যময়ী রমণী এলিজাবেথ। নড়তে চাইলে অনুভব করে কারো শক্ত বাঁধনে আটকা পড়ে আছে সে। কেউ আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিজের সাথে তাকে। শরীরের জামাগুলো অযত্নে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মস্তিষ্ক জাগ্রত হয় এলিজাবেথের, একটুও নড়াচড়া করলো না। স্তব্ধ নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। শুধু চোখের কার্নিশ বেয়ে উষ্ণ তরল বেয়ে পড়ছে। এলিজাবেথ কাল রাতেও পারে নিজেকে বাঁচাতে, হারিয়েছে নিজের নারী সম্পদ আবারও। শ্রাবণের ধারা স্রোতে টইটুম্বুর হয়ে আঁখি যুগল ঘোলাটে হয়ে আসে। মস্তিষ্কে নিউরনে থালা বাসন ঝামা ঘষার স্ক্রিং ক্রিং শব্দে ছাঁচড়া হয়ে যাচ্ছে। তবুও চোখের পাতা ফেলে না এলিজাবেথ। ফ্ল্যাশব্যাকের মতো সেই পাশবিক নির্যাতনের দৃশ্যগুলো প্রতিফলিত হতে থাকে চোখের সামনে। রিচার্ডের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে এলিজাবেথ। রিচার্ডের ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে আসা উষ্ণ নিঃশ্বাসগুলি আছড়ে পড়ছে এলিজাবেথের কানের লতিতে। একেবারের জন্য ঘুরে তাকায় না এলিজাবেথ রিচার্ডের দিকে। এলিজাবেথের এক হাত এখনো গায়ের ওড়না দিয়ে খাটের সাথে বাঁধা। নাকের সরু পথে লাল তরল শুকিয়ে জমাট বেঁধে আছে। চিবুকে দানবীয় হাতের আঙুলের ছাপ। চিবুকে দানবীয় হাতের আঙুলের ছাপ। ছোট্টবেলার সেই স্বপ্নের মতো দিনগুলোর কথা মনে করে ফুঁপিয়ে উঠল এলিজাবেথ। ভাগ্যের নির্মম পরিহাস আজ তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কান্নার ফলে জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের গড়ন। ফলস্বরূপ চোখের পাতায় আদুরে পরশ পোলানো ঘুমটুকু আর ধরে রাখতে পারল না রিচার্ড। শেষমেশ তন্দ্রা কেটে কাঁচা ঘুমের ইস্তফা ঘটল এলিজাবেথের ফুপানিতে। সকাল সকাল এলিজাবেথের কান্নার শব্দ আর শরীরের প্রতিটা ঝাঁকুনি রিচার্ডের কর্ণগহরে ইস্পাত ধরানো শব্দের মতো লাগছে। চোখের কার্নিশের রগগুলো হিংস্র হয়ে জেগে ফুলে ভেপে ওঠে। নিজের বাহুডোর থেকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় এলিজাবেথকে। এলিজাবেথের ক্ষত শরীরটি ছিটকে গিয়ে পড়ে বেড সাইডে। বিশাল আকৃতি বেড হওয়ায় নিচে পড়েনি এলিজাবেথ। একে তো টানা 2 রাত যাবৎ ঘুম নেই, সেই সঙ্গে শরীরের উপর পাশবিক অমানবিক নির্যাতন। নিজেকে আর সংযমে রাখতে পারল না এলিজাবেথ। হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু এই যান্ত্রিক মানবের কাছে যা বিশ্বের ফলার মতো বিরক্তিকর আর ন্যাকামো। একটুও বিচলিত করছে না রিচার্ডকে এলিজাবেথের নীল হয়ে যাওয়া মুখশ্রী, ভিতরে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বক্ষপিঞ্জর। উঠে বসলো রিচার্ড। কপালের মধ্যে ভাগ প্রসারিত হয় বিরক্তিকর সূক্ষ্ম ভাঁজে ভাঁজে। এলিজাবেথের ভিতরে জমাট বেঁধে থাকা কষ্টগুলো অগ্নিস্ফুলঙ্গের মতো করে তাও তাও করে চলে উঠল। মেরে ফেলুন না আমাকে, মেরে ফেলুন। এভাবে তিলে তিলে শেষ করার চেয়ে মেরে ফেলা অনেক ভালো। আপনার মতো জানোয়ারের সংস্পর্শে থেকে প্রতিটা মুহূর্ত কলঙ্কিত হচ্ছি আমি। এভাবে বাঁচতে চাই না আমি। এর থেকে মৃত্যু শ্রেয় আমার জন্য। সকাল সকাল পর্যাপ্ত ঘুমের অভাব হলে সাধারণ সকলেরই মেজাজই চটে থাকে, কিন্তু সেখানে যদি হয় কোনো হার্টলেস হিংস্র নরখাদক দানবীয় মানব, তাহলে তো প্রসঙ্গ সেখানে সমঝোতার বাইরে।
রিচার্ডের মেজাজ তিরতির করে বেড়ে গিয়ে ঠেকল মস্তিষ্কের উপরিভাগের পাতলা চামড়ার তালুতে। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ড গভীর জঙ্গলে রাজ করা হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল আড়ষ্ট এলিজাবেথের উপর। হাতের বাঁধন খুলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। কণ্ঠস্বর থেকে উবে যায় ঘুমের লেশ বিশেষ। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল এলিজাবেথের কাঁপছে গলা চেপে ধরে। আই ওয়ার্ন ইউ, আমার সাথে কেউ এভাবে কথা বলে না। এলিজাবেথ জীবনে এমন ভারী স্বর আগে কখনো শুনেছে বলে স্মরণ করতে পারল না। এই কণ্ঠস্বরে নিজস্ব ওজন রয়েছে, যা শুনলেই হৃদয়ে চাপ অনুভূত হয়। রিচার্ডের নীল চোখ হতে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। পিশাচের মতো হিংস্র চাহনি এলিজাবেথকে হিমভাবে পরিণত করল। শরীর কাঁপুনি দিয়ে উঠল। কিছু মুহূর্তের জন্য সেই সমুদ্র নীল চোখে আটকে যায় এলিজাবেথ। ঠাউর করে উঠতে পারে না এত মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা চোখগুলো কিভাবে অন্যের চোখে পানি দেখেও নিজেকে ধরে রাখতে পারে। কেন অপর প্রান্তের স্রোতের তালে নিজেও ঝাঁপিয়ে পড়ে না? মানুষ রূপের জানোয়ার একটা। বলে রিচার্ডের মুখে থুতু ছুঁড়ে মারল এলিজাবেথ। সেই মুহূর্তে রিচার্ডের চোখে আগুনের এমন শিখা জ্বলে উঠল যেন ঝড়ের আগে আকাশ ছেয়ে থাকা ঘন কালো মেঘপুঞ্জের মধ্যে ঘর্ষণের পর বজ্রপাত ফেটে পড়েছে। রিচার্ডের অবয়বটাও ঠিক সেই বজ্রপাতের মতো ঝলসে উঠল, আলো আর আগুনের অস্থির খেলায় দগ্ধ। রিচার্ড বেড কেন্দ্রিক ছোট ক্যাবিনেটের ড্রয়ার থেকে রিভলভার বের করে সরাসরি তাক করে এলিজাবেথের ললাটে। কোনো ভাবান্তর নেই এলিজাবেথের চাহনিতে। শক্ত হয়ে চেয়ে থাকায় রিচার্ডের চওড়া তামুকে মাথায় তাক করে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভারের সেফটি লক। টিকটিকির বাচ্চা কোথায় গেল? শক্ত হয়ে চেয়ে থাকে রিচার্ডের চওড়া তামুকে মাথায় তাক করে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভারের সেফটি লক খুলে ট্রিগারে আঙুল বসালো রিচার্ড। ট্রিগার প্রেসের সেই ভয়ঙ্কর শব্দে দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ভয়ের ঠোঁট কাঁপতে থাকে। সেটা দেখে রিচার্ডের ওষ্ঠপুটে কোণে পৈশাচিক হাসির রেশম দেখা দিল। ঠিক এতটুকু মৃত্যুর ভয় সে দেখতে চেয়েছিল এলিজাবেথের অবয়বে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল এলিজাবেথ। ভেবেছিল এই বুঝি বন্দুকের গুলি কপালের সূক্ষ্ম চামড়ার ভাঁজ ভেদ করে গোল ছোট বলের ন্যায় মস্তিষ্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে গুলি ফাঁক করে বেরোবে। ঢলে পড়বে এলিজাবেথ মৃত্যুর কোলে, রক্ষা পাবে এই রক্ষিতা নামক অভিশপ্ত জীবন থেকে, অন্ধকারের অভিশপ্ত মহারাজের কাছ থেকে। তবে তেমন কিছুই অনুভূত হলো না এলিজাবেথের। আটকে রাখা দম ছেড়ে চোখ খুলতেই প্রথমে দেখতে পেল রিচার্ডের কালচে ঠোঁটের বাঁকা হাসি। আবারও চোখ ভিজে এলো এলিজাবেথের জীবনের এই অবিচ্ছেদ্য পরিণতি মেনে নিয়ে। সে মরেনি, রক্ষা পায়নি এই নরখাদক জীবন থেকে। নারীর শরীরের মূল্য বুঝি এতটাই নস্যি আপনাদের কাছে যে টাকার বিনিময়ে কেনা যায়? এলিজাবেথের কণ্ঠে ছিল না কোনো প্রাণ, না ছিল কোনো গম্ভীর্যতা। সেই নিস্তেজ অনুভূতি শূন্য কথার বিপরীতে রিচার্ডের কাট কাট জবাব। দাঁতের দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, যারা ইজ্জত রাখতে জানে না তাদের মুখে ইজ্জতের কথা মানায় না। বিশেষ করে নারীদের মুখে তাদের ইজ্জতের কথা তো নাই, ওরা শুধু ধ্বংস করতে জানে। ধ্বংস। জানোয়ার। No, Red. I'm worse. More than your thoughts. রিচার্ডের গা ছাড়া জবাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। গলা ছেড়ে চেঁচিয়ে বলল, আমার নাম এলিজাবেথ, রেড নই আমি। এলিজাবেথের ফিরিয়ে নেওয়া মুখ পেল হাতে নিজের দিকে ফেরালো রিচার্ড। এলিজাবেথের ময়ূরের পাখার মতো সুগভীর নিকশ কালো চোখের পাপড়ি রুক্ষ খসখসে হাতে ভিজিয়ে দিল রিচার্ড। মাথার পিছনে হাত দিয়ে মুষ্টিমেয় করে রাখা চুল থেকে হাত সরিয়ে ফেললে সাথে সাথে ঝুলে থাকা নিস্তেজ দেহ গাছ থেকে শুকিয়ে ঝরে পড়া শুকনো পাতার মতো আছড়ে পড়ে কটনের বালিশে। অতি ঘন লাল রেশমি চুলগুলো বিছিয়ে বালিশে জায়গা দখল করে নিল। চোখ মুখ খিচে দম আটকে রাখে এলিজাবেথ।
রিচার্ড ডুব দিল এলিজাবেথের চুলে। সূর্যের পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যদের মতো লালচে দেখায় সাজানো কাটা কাটা চুল। রিচার্ড তার সরু নাক এলিজাবেথের চুলের গোড়ায় ঘষে নিতে থাকে। দীর্ঘ টানে শুষে নেয় প্রতিটি ঘ্রাণ। প্রতিটি শ্বাস যেন তার কাছে নতুন কোনো পৃথিবীর দরজা খুলে দেয়। চুলের গন্ধে বিভোর হতে হতে ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের আরো কাছে, যেন এই নৈকট্যে লুকিয়ে আছে তার সমস্ত আরাধনার উৎস। এলিজাবেথের কোমর পাতলা কানের এলিজাবেথের কোমল পাতলা কানের লতিতে রিচার্ডের হিমশীতল নাকের ডগা লাগতেই কেঁপে উঠল এলিজাবেথের গড়ন। দু হাতে খামচে ধরে বিছানার বেডশিট। অভিশপ্ত আরেকটি প্রহরের সূচনা ভেবে বুক শুকিয়ে এলো। রিচার্ড এলিজাবেথের নাকের কাছে মুখ নিয়ে পুরুষালী গুরু গম্ভীর হাসকি ভয়েসে বলে গেল, I couldn't be bothered to spare a thought or a glance for that. You will remain red forever from now on. Got it? দ্বিতীয়বারের মতো একটা নোংরা বস্তুর মতো এলিজাবেথকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। বালিশে মুখ গুজে আবারও ফুঁপিয়ে উঠল এলিজাবেথ। শান্তিনিকেতনে এলিজাবেথ নেই আজ 3 দিন। এই 3 দিন ঘর থেকে বের হয়নি ইকবাল সাহেব। তবে তাতেও কোনো অনুশোচনার দেখা মিলেনি সবিতা বেগমের মাঝে। দিব্যি আছে, বরঞ্চ মনে মনে খুব খুশি হয়েছে। তবে এখন সংসারের কাজের চাপ পুরোটাই এসে পড়েছে তার উপর। গত 8 বছরে রান্নাঘরে খুব কমই দেখা গিয়েছে সবিতা বেগমকে। রান্না, ঘর মোছা, থালা বাসন মাজা থেকে শুরু করে সকল কাজ এলিজাবেথকে দিয়েই করাতেন। এখন এলিজাবেথ না থাকায় সকল কিছু নিজেকেই করতে হচ্ছে। ফলস্বরূপ মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। স্বামী যে 3 দিন যাবৎ খাচ্ছে না, তাতেও কোনো মাথা ব্যথা দেখা যায়নি মহিলার মধ্যে। তবে দুপুরে রান্না করতে গিয়ে যখন দেখে লবণ শেষ হয়ে গিয়েছে, তখনই খিটখিটে মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। খুন্তি হাতে রাগে গিজগিজ করতে করতে রান্নাঘর থেকে বের হয়। ইকবাল সাহেব তখনও খবরের কাগজ ঘেটে ঘুটে রিচার্ডের ব্যাপারে তথ্য খুঁজছিলেন। গত 3 দিন ধরে এটাই করে যাচ্ছে ভদ্রলোক। রিচার্ডের ব্যাপারে কোনো এমন কিছুই জানে না ভদ্রলোক যে যেটা রেস্ট ধরে রিচার্ডের কাছে যেতে পারবে। তাই কোনো উপায়ান্তর না পেয়ে পুরনো সকল পেপার জোগাড় করে ঘাঁটতে থাকে। এত বড় গ্যাংস্টার, নিশ্চয়ই কোনো না কোনো খবর পাওয়া যাবে সেই আশাতে। তখনই রুমে আসে সবিতা বেগম। এসেই ছো মেরে হাত থেকে খবরের কাগজ নিয়ে যায়। নিজে খাবে না তো খাবে না, এখন কি আমাদেরও না খেয়ে মারবে? ইকবাল সাহেব বরাবরই খুব নরম মনের মানুষ। সেই সুযোগই কাজে লাগিয়েছিল ইকবাল সাহেবের বাবা ইসমাইল। জোর করে নিজের থেকেও বয়সে বড় সবিতা বেগমের সাথে বিয়ে দেয় শুধুমাত্র বন্ধুর কাছে দেয়া কথা রাখার জন্য। বাবার দেয়া কথা ইকবাল সাহেবও ফেলতে পারেনি। তাই তো 25 বছর ধরে সবিতা বেগমের মতো একজন ছোট মস্তিষ্কের মানুষের সাথে সংসার করছে। স্ত্রীর দিকে চোখ গরম করে তাকালেন ইকবাল সাহেব। কাগজটা দাও সবিতা। পরের মেয়ের চিন্তার শোকে মরে যাচ্ছ। নিজের ছেলে যে কালকে থেকে বাড়ি ফিরছে না, সেটাকে একবারও খোঁজ নিয়ে দেখেছো? টান দিয়ে ব্যাপারটি নিয়ে নেয় ইকবাল সাহেব। তার ছেলের হাসি দিয়ে বলল, কোথায় আর থাকবে তোমার গুণধর ছেলে? গিয়ে দেখো মদ খেয়ে রাস্তায় ঘুমিয়ে আছে। তুমি বাবা না অন্য কিছু? ছেলের জন্য একটুও চিন্তা হয় না তোমার? তুমিও তো একটা মা হয়ে আর একটা মায়ের মেয়েকে কিভাবে পারলে ধ্বংসের মুখে ঠেলে দিতে? বুক কাঁপলো না তোমার একবারের জন্য? মাতৃমন বাধা দেয়নি তোমাকে? একবার ভেবে দেখেছো আমার ফুলের মতো বাচ্চাটার উপর এখন কি পাশবিক নির্যাতন হচ্ছে? একটা মেয়ে হয়ে বুঝতে পারছো না সেই সেই কষ্টটা? আজ যদি আমাদের রাতের সাথে এমন হতো, তখন কি পারতে এত স্বাভাবিক থাকতে? কত আশা করে এলিসা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল পবিত্র ফুলটাকে। আমি পারিনি আমার কথা রাখতে। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর। আমি চোখ বন্ধ করতে পারছি না। আমি চোখ বন্ধ করলেই এলিজাবেথের সেই করুণ চাহনি ভেসে ওঠে চোখের সামনে। ঘৃণা করি আমি তোমাদের, ঘৃণা। চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল ইকবাল সাহেব। সবিতা বেগম স্তব্ধতায় জমে যায়। চোখের পলক পড়ছে না। এখনো এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। পর্দার আড়াল থেকে ইবরাত বেরিয়ে আসে। কাঁধে কারোর হাতের স্পর্শে হতচেতন হয়ে ফিরে সবিতা বেগম। পিছন ফিরে তাকায় ইবরাতের দিকে। ইবরাতের চোখের পাতা কাঁপছে।
আম্মু, এলিজাবেথের জায়গায় আমি হলেও কি তুমি এমন কঠিন হয়ে থাকতে? মেয়েকে বুকের সাথে চেপে ধরলো সবিতা বেগম, বুকের সাথে মিশিয়ে রেখে বলল, আমার লাশের উপর দিয়ে তোকে নিয়ে যেতে হতো মা। ইব্রাতের গলা ভেজা, বলল, তাহলে এলিজাবেথকে কেন নিয়ে যেতে দিলে আম্মু? ইব্রাতকে বুক থেকে ঝাড়া মেরে সরিয়ে দিল সবিতা বেগম, রুষ্ট গলায় বলল, যা করেছি সব তোর জন্যই। এভাবে বাবার মতো রূপ ধরিস না ইব্রাত। তখন তুইও এলিজাবেথকে বোন হিসেবে স্বীকার যাসনি। তখন ইজ্জতের ভয় চেপে বসেছিল আম্মু, কিন্তু প্রতিটা নারীর কাছেই তো তাদের চরিত্র খুবই মূল্যবান। আমার এখন খুব কষ্ট হচ্ছে আম্মু। এলিজাবেথকে ওর রূপের জন্য হিংসা করলেও ওর এত বড় ক্ষতি হোক আমি কখনো চাইনি। আমার জীবন বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে এলিজাবেথ। সবিতা বেগম কোনো প্রত্যুত্তর না করে হনহনিয়ে চলে যায়, যেন সেও সম্মুখীন হতে চাইছে না নিজের বিবেকের কাছে। ইব্রাত মায়ের চলে যাওয়া দেখে ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে দিচ্ছে আত্মগ্লানি। সব থেকে বড় আদালত হলো মানুষের বিবেক, যেখানে কোনো বিরোধী পক্ষের আইনজীবীর প্রয়োজন হয় না অন্যায়গুলোকে টেনে টুনে সামনে আনার জন্য। বিবেকের কাঠগড়াই যথেষ্ট। দুপুর গড়িয়ে বিকেল হলো। তথ্যমন্ত্রী আবাসভূমি এখন একটি জড়বস্তুতে পরিণত হয়েছে। এত বড় অট্টালিকা, গার্ড, মেড, আত্মীয় স্বজনে গিজগিজ করছে। সবকিছু থাকার পরও যেন প্রাণ নেই কোথাও। লিভিং রুমে ডিভানে গায়ে লিয়ে শূন্যে তাকিয়ে আছে আনিসুল হক। একটু আগে হসপিটাল থেকে এসেছেন। ওনার স্ত্রীকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ধীরে ধীরে কালো আধারে তলিয়ে যাচ্ছে তার হাসি খুশি পরিবার। অফ সিজনের বৃষ্টির মতো মুষলধারে বৃষ্টি এসে ভাসিয়ে দিয়ে গিয়েছে তার সাজানো বাগান। গ্রামীণ সমাজে সবার মুখে মুখে একটা প্রচলিত প্রবাদ আছে, কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক তেমনই এখন আনিসুল হকের সর্বনাশ চলছে, আর পৌষ মাসের মিষ্টি রোদে গা ভেজাচ্ছে বস্তিবাসীরা। সকালের ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিছু মুহূর্ত আগে, তবে এবার ভিন্ন স্থানে। নিউ মার্কেটের পাশের বস্তিতে আবারও টাকার বৃষ্টিপাত হয়, যা তুমুলভাবে সাড়া তুলে দিয়েছে পুরো দেশে। তবে এখনো এর সূত্রপাত পাওয়া যায়নি। তথ্যমন্ত্রী আনিসুল হকের ছেলের নিখোঁজের খবর ধামাচাপা পড়ে যায় এই ঘটনায়। এখন প্রতিটি নিউজের হেডলাইনে থাকছে গরিবের হিরো। কমিশনার চুপচাপ পাশের সোফায় বসে আছে। এত চেষ্টা করেও এখনো চুল সমপরিমাণ কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেওয়া হয়েছে। সকলের রাতের ঘুম নাওয়া খাওয়া হারাম হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় আবারও নতুন করে শুরু থেকে চিরুনি তল্লাশি দেওয়া হচ্ছে। মনস্টার স্টিকারে মডিফাই করা দামি বাইকটি এসে জোরে ব্রেক কষল সদর দরজার সামনে। মাথা থেকে হেলমেট খুলে উস্কো খুস্কো চুলগুলোকে হাত দিয়ে আছড়ে ঠিক করে নিল প্রেম। কালো সিল্কি চুলগুলো দক্ষিণের দমকা হাওয়ায় উড়ু উড়ু করছে। বাইকের চাবি তর্জনীতে ঘোরাতে ঘোরাতে ব্যগ্র পায়ে ভিতরে হেঁটে যায় প্রেম। লিভিং এরিয়ায় পা রাখার আগে 2 সেকেন্ড দাঁড়িয়ে ফুরফুরে মেজাজ গম্ভীরতায় ঢেকে আবারও সামনে পা বাড়ায়। গিয়ে বসলো সরাসরি কমিশনারের সামনে। কমিশনার এই সময় প্রেমকে দেখে রসগোল্লার মতো গোল গোল চোখগুলো কিঞ্চিত ছোট করে তাকিয়ে গমগমে গলায় বলল। বিপরীতে চমৎকার হাসি দিল প্রেম। সামনের ছোট টেবিল থেকে চায়ের কাপ নিয়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিয়ে বলল, আসসালাম। কিডন্যাপার আর কোনো কল করেছে কিনা জানার জন্য। প্রেমের কথায় চোখ গরম করে তাকালেন কমিশনার। চিবিয়ে চিবিয়ে বললেন, তো সেটা জানার জন্য তোমার এখানে আসতে হলো। তোমার কি মনে হয় টাকা নিয়ে যাওয়ার পর কিডন্যাপার আর কল দিবে? ব্যর্থ কিন্তু আপনাদেরই স্যার। কি বলতে চাচ্ছ তুমি? ব্যর্থ কিন্তু আপনাদেরই স্যার। আমি আগেই বলেছিলাম পুরো মিশনের দায়িত্ব আমাকে দেওয়া হোক। আপনারা যদি ক্ষমতা জাহিরের তাগিদে পড়েন না থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিতেন, তাহলে আজকে মিশন সাকসেস হতো স্যার। বয়সে এত ছোট আর জুনিয়রের কাছ থেকে এহেন কথায় চোয়াল শক্ত হলো কমিশনারের। রুষ্ট গলায় বললেন, তা কিভাবে মিশন সাকসেস করতে শুনি, যেটা আমরা 50 সদস্যদের টিম মিলে করতে পারিনি, তা 4 সদস্য তোমরা কিভাবে করতে? প্রেমের কণ্ঠস্বর খুবই স্বাভাবিক। বলল,
আমি সবার আগে সিসিটিভি ফুটেজ মনিটর করতাম। এবার চুপসে যায় কমিশনারের শক্ত চোয়াল। আসলেই তো, আগে কারোর মাথায় স্টেশনের সিসিটিভি ফুটেজের কথা মাথায় আসেনি। পরবর্তীতে আসলেও ততক্ষণে সেই সময়ের ফুটেজ মেমোরি থেকে কেটে ফেলে অপহরণকারীরা। প্রেম আরও কিছু বলতে যাবে তার আগেই আনিসুল বিরক্তিতে চ উচ্চারণ করে বললেন, স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনার হার্টে প্রবলেম আছে। কমিশনারের কথায় এবার নিজের নিয়ন্ত্রণ হারালো আনিসুল হক। ঠুকরে কেঁদে উঠল, চোখে পানি সমেত ভাঙা গলায় আওড়ালো। প্রেম খুবই মনোযোগ দিয়ে শুনছিল আনিসুল হকের কথা। ভদ্রলোকের চোখের পানিকে মূল্যায়ন না করে বরঞ্চ ওনার বলা প্রতিটা কথার সাথে নিজের ভাবনার যোগসূত্রের সাথে মেলাতে থাকে প্রেম। হঠাৎ করে আনিসুল হকের মুঠো ফোন একটি মেসেজ আসে। সঙ্গে সঙ্গে মেসেজটি চেক করলো আনিসুল হক। মেসেজটি দেখা মাত্র মুখের রং পরিবর্তন হয়ে যায় আনিসুল হকের রহস্যজনকভাবে। তিনি পরপর 3 বার শুকনো ঢোক গিলল। পরক্ষণে সাথে সাথে ফোন পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখে, যেন কিছুই হয়নি। তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকা প্রেম আর কমিশনারের দিকে তাকিয়ে ফেক হাম তুলে গমগমে গলায় বলল, এতক্ষণে ছেলের জন্য শোকে কাতর হয়ে থাকা মানুষটার হঠাৎ এমন গা ছাড়া ভঙ্গিতে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্য হলো বটে কমিশনার। তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না। প্রেম আর কমিশনার দুজনেই বেরিয়ে যায়। সকল মেয়েরা কিচেনে। রিচার্ড নিচে নামলে কেউই সামনে আসে না। কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে এই ব্যাপারে। রিচার্ড, ন্যাশো, লুকাস মাত্রই বেসমেন্ট থেকে লিভিং এরিয়ায় এসে বসলো। বাগানবাড়ি মাটির নিচে তৈরি করা হয়েছে রিচার্ডের গোপন আস্থানা। কিচেন থেকে উঁকি ঝুঁকি দিয়ে অল্প বয়সী মেয়েট নিশি রিচার্ড আর ন্যাশোকে দেখছে একটু পরপর। চোখ মুখে এক রাশ বিস্ময়তা। কিশোরী নিশির কাছে মনে হয় সে বিদেশে আছে এবং কোনো বিদেশি বাড়িতে কাজ করে। যতবারই এলিজাবেথ, রিচার্ড, ন্যাশো, লুকাসকে দেখে ততবারই এই কথা মনে হয়। সুযোগ পেলে নিশি এলিজাবেথের ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করে এলিজাবেথের কণ্ঠস্বর শোনার জন্য। তার মধ্যে খুব আগ্রহ জানার এত সুন্দর মেয়ের কণ্ঠস্বর কেমন, কিন্তু এখনো পর্যন্ত এলিজাবেথের নিঃশ্বাসের শব্দও শুনতে পায়নি সে। এলিজাবেথের কাছে যাওয়া সকলের নিষেধ, শুধু রেশমা ব্যতীত। সেদিনের পরে রেশমার সাথেও আর কথা বলেনি এলিজাবেথ। রিচার্ডকে এই দুদিনে এটা নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলো নিশি। ওর নজর বেশি যায় রিচার্ডের নীল চোখে আর ন্যাশোর অতি ফর্সা মুখে। লুকাসের দিকে তাকাতেই ভয় করে তার। মিয়ে যায় নিশি চুপসানো গলায় বলে, আমার কি দোষ? এরা কত সুন্দর, আমার শুধু দেখতেই ইচ্ছে করে। আমার মনে হয় আমি জান্নাতে আছি। এত সুন্দর মানুষ আমি এর আগে কখনো দেখিনি। রেশমা ডিশওয়াল করতে করতে জবাব দিল, আমি তো শুধু ওদের তিনজনকেই দেখি, কত সুন্দর। আল্লাহ, না না, দুজন, ম্যাডাম আর স্যার। ওটারে সাদা বিদেশি বিলাইয়ের মতো লাগে। আমাদের স্যার কি সুন্দর, কত লম্বা, উফ, একদম হিরোদের মতো। সব সৌন্দর্য সৌন্দর্য হয় না, কিছু সৌন্দর্য অভিশাপ। যেমন আগুনের শিখা, যা একদিকে আলো দেয়, অন্যদিকে সব কিছু পুড়িয়ে ছাই করে। সৌন্দর্যের মুখোশের আড়ালে কখনো লুকিয়ে থাকে বিষাক্ত বিষাদ, যা ছুলেই জীবন হয়ে ওঠে অন্ধকারের গভীর এক অতল। লজ্জা পাওয়া ভঙ্গিতে মুখ ঢেকে ফেললো নিশি। চোখ মুখে খুশি উপচে পড়ছে। তপ্ত শ্বাস ফেলে রেশমা। কাজ করতে করতে মনে মনে আওড়ালো। অ্যাস্ট্রে ভর্তি হয়ে যায় সিগারেটের অবহেলিত ডগার অংশে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় লিভিং এরিয়া বেশ মত্ত। কোনো সাধারণ মানুষ এখানে থাকলে মুহূর্তেই তার দম আটকে যাবে। টেবিলের উপর সারি সারি করে সাজানো মদের বোতল। পোলমস রেকটিফিকোয়ানি ভডকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মদ। এটি সংশোধন করা পুলিশ স্পিরিট, যা সাধারণত হোম ডিস্টিলাররা তাদের নিজস্ব স্বাদযুক্ত ভদকা তৈরি করতে ব্যবহার করে। এটি সরাসরি পান করে যায়। তবে যেহেতু এটি কার্যত বিশুদ্ধ অ্যালকোহল, এটিতে একটি শক্তিশালী কিক রয়েছে।
তাই এটি সাধারণত সুপারিশ করা হয় না পানি ছাড়া খাওয়ার জন্য। কিন্তু রিচার্ড, ন্যাসো, লুকাস অবিলম্বে খেয়ে যাচ্ছে পানি ছাড়াই। রিচার্ডের হাতে হুইস্কির গ্লাস, বৃদ্ধা আঙুল তর্জনী আর মধ্যমা দিয়ে চেপে একটু পর পর কালচেটে ঠোঁটের ফাঁক দিয়ে টেনে নিচ্ছে ভিতরে বিষাক্ত পদার্থ। সেই সাথে তাদের পরবর্তী কিলিং মিশন নিয়ে আলোচনা করছে। ন্যাসো আর লুকাসের হাতে মার্টিনির গ্লাস, গ্লাসের সরু নলের মতো অংশ দু আঙুলের ভিতর চেপে ধরে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে আর রিচার্ডের দেওয়া দিক নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। টেবিলের উপর রাখা বিভিন্ন ধরনের মেশিন গান, মাফিয়া ও গ্যাংস্টার সমাজে প্রচলিত 34টি বিশেষ শর্ট গান এবং তৎকালীন টমি গান রয়েছে, যা তারা তাদের মিশনে ব্যবহার করে থাকে। আল ক্যাপোনোর 1911 বন্দুকটি দেখতে টমি গানের মতো হলেও এটি সত্যিকারের দক্ষ শুটারদের ফার্স্ট চয়েস। এটি সুইটহার্ট M1911 নিলামে $1 মিলিয়ন বেশি দামে বিক্রি হয় প্রতিটি ব্যক্তির জন্য, যার মূল্য 18 বিলিয়ন হয়। ম্যাকগানরা এটা ব্যবহার করত তাদের মিশনে। টেবিল থেকে এই গানটি নিয়ে কোটের ভিতরের পকেটে রাখে রিচার্ড। টমি গান ছিল জ্যাক এম গার্নের পছন্দের অস্ত্র ছিল। পশ্চিমের বাফেলো বিল সেন্টার প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারের কাছ থেকে রাস্তার ওপারে খোলা জানালা থেকে হাইমি ওয়েসকে হত্যা করতে তিনি তার প্রিয় থমসন ব্যবহার করেছিলেন। ম্যাকগার্ন পরে একজন প্রো গলফার হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী একজন থমসন তার ক্যাডির মতে সবসময় তার গলফ ব্যাগে থাকতেন। একসাথে 200 গুলি একসাথে লোড করা যায় এই গানে। এই গানগুলো রিচার্ড রাশিয়া থেকে আনিয়েছে। টেবিলের উপর থেকে বেছে ডার্ক মোশনের টমি গানটি নেয় ন্যাসো, লুকাস। নিজেদের পছন্দের গানগুলো বেছে নিয়ে উঠে দাঁড়ায় তিনজনে একসাথে। ন্যাসো, লুকাস গানের সেফটি লক খুলে ট্রিগারে আঙুল ঘুরিয়ে গান চেক দিতে দিতে উঠে দাঁড়ায়। হঠাৎ রিচার্ডের জলদগম্ভীর গলায় ধমক শুনে চমকে চোখ তুলে সামনে তাকায়। স্টপ রেড। এলিজাবেথের রুমের দরজা বাইরে থেকে লক করে রাখা থাকতো সবসময়, তবে আজ হয়তো অসাবধানতায় লক করতে ভুলে গিয়েছিল মেড। সেই সুযোগেই বেরিয়ে আসে এলিজাবেথ। রিচার্ডের নিজকে দেখতে পেয়েও দম নিয়ে সাহস সঞ্চয় করে গুটিয়ে গুটিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আজ এই সুযোগে পালাতে না পারলে আর কখনো এখান থেকে এলিজাবেথ বের হতে পারবে না। তাই এলিজাবেথ এই দুদিনে বুঝে গিয়েছে। রিচার্ডের কথা বলার সুযোগ কাজে লাগিয়ে নগ্ন পায়ে ভয়ের সংকীর্ণতায় গুটিয়ে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল এলিজাবেথ। তবে হঠাৎই পিছন থেকে রিচার্ডের এহেন ভারী স্বরে বুক শুকিয়ে যায়। তবুও পিছনে না ফিরে আহত শরীরে দৌড়ে ছুটে যায় সামনে। লম্বা লম্বা পা ফেলে 4 কদমে এলিজাবেথকে ধরে ফেলল রিচার্ড। হাত মুচড়ে পিছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরে রিচার্ড। ব্যথায় নীলচে আভা দেখা যায় এলিজাবেথের অবয়বে। গালের পানি শুকিয়ে দাগ হয়ে যাওয়া পথ ধরে আবার স্রোত বইল। রিচার্ড দাঁতের দাঁত চেপে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, এত সোজা? আর চুপ থাকলো না এলিজাবেথ। সহসায় দুর্বোধ্য দুর্বল গলায় চেঁচিয়ে উঠল, যেতে দিন আমাকে। কোথায় যাবি? আদে তো যাওয়ার জায়গা আছে কি? 2 রাত অন্য পুরুষের সাথে থাকার পর জায়গা দিবে তোমার চাচি? চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। এটাও তার জীবনের চরম এক সত্য। তার যাওয়ার জায়গা নেই। একটা যাও ছিল, সেখান থেকে আর ভাবতে পারলো না এলিজাবেথ। অদ্ভুতভাবে চোখ বন্ধ করে একা একা হাসতে থাকলো এলিজাবেথ। সকলে ভরকে যায় এই অবস্থায় এলিজাবেথের হাসি দেখে। একদম শান্ত হয়ে গেল এলিজাবেথ। ছোটার জন্য আর একটুও মোছড়ামুছড়ি করলো না। রিচার্ড ঠোঁট কামড়ে ব্রু গুছিয়ে এলিজাবেথ ভাবান্তর বোঝার চেষ্টা করলো। হাত ছেড়ে দেয় এলিজাবেথের। ভিতরে ভিতরে মরে যাওয়া নিস্তেজ দেহ নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় এলিজাবেথ নিঃশব্দে। হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল সকল মেয়েরা। এলিজাবেথ 2 হাতে কান চেপে নিচে বসে পড়ল। পরপর আরো 3টে গুলির শব্দ হলো। বাইরে থেকে অস্ত্র হাতে গাটরা দৌড়ে ভিতরে আসলো। ন্যাসো চোখে ইশারায় পাঠিয়ে দেয় তাদের। রিচার্ড ট্রিগারের ভিতর তর্জনী দিয়ে গানটাকে কয়েক পাক ঘুরিয়ে আবার প্যাকেটে রেখে দিল।
এলিজাবেথ মাথা চুলকে ভয় কাতুরে চোখে তাকালো রিচার্ডের শক্ত চিবুকে। রিচার্ড ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসে বলল, দ্যাটস ইউর পানিশমেন্ট বেবি। জীবনে অনেক কঠিন সময় পার করেছে এলিজাবেথ এইটুকু বয়সে, তবে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মতো এত কঠিন হৃদয়ের মানুষ হয়তো এলিজাবেথ আর কখনো দেখেনি, আর দেখাও হবে না হয়তো। ফার্স্ট নিঃশ্বাস ছেড়ে সহসায় উঠে দাঁড়ালো এলিজাবেথ। সকল মেয়েদের চোখ বড় বড় হয়ে যায়। সিঁড়ির সামনে ঝাড়বাতির ভাঙা টুকরো কাজ বিছিয়ে আছে। ন্যাশোর মুখভঙ্গি স্বাভাবিক। লুকাসের কিছুটা খারাপ লাগছে এলিজাবেথের জন্য। সেদিনের ব্যবহারে একদিনেই লুকাসের মনে জায়গা করে নিয়েছে এলিজাবেথ। অধৈর্য হয় রিচার্ড। গুমোট পরিবেশে কেঁপে উঠল রিচার্ডের হুঙ্কারে। I am losing my presence, and you are not ready for that getting flashback of last night, Red. ন্যাশো এবার থতমত খেয়ে চোখ ঘুরিয়ে নিল রিচার্ডের দিক থেকে। লুকাস ইংলিশে দুর্বল, তাই রিচার্ডের কথার মানে বুঝতে পারল না। এলিজাবেথের কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে। চোখের কার্নিশ গলিয়ে আবারও অবাধে জল আসতে থাকে। লজ্জায় এদিক সেদিক তাকালো, দেখতে পেল মেয়েটা উকি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বুক ছিঁড়ে আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে সহসাই কদম রাখলো কাচের উপর। পা রাখতেই নরম পাতলা তুলতুলে চামড়া ভেদ করে গিয়ে হাড্ডিতে বিঁধে গেল কাঁচের টুকরো। চোখ মুখ খিচে আরেক কদম রাখে রক্তে ভিজে লাল হয়ে যাওয়া কাঁচের উপর। গলগলিয়ে রক্ত বের হতে থাকে পায়ের পর্দা ছিঁড়ে ছিঁড়ে। মনের ব্যথাগুলোর কাছে শরীরের এই ব্যথা নস্যি মনে হচ্ছে এলিজাবেথের কাছে। মেয়েদের চোখের পাতা ভিজে এলো। হিংস্র জন্তুর মতো মানুষকে খুবলে খাওয়া লুকাসেরও খারাপ লাগতে শুরু করলো। পরবর্তী কদম দেওয়ার জন্য পা তুলতে গেলে মাংসের সাথে কাজ বেজে আসে। শরীর অসাড় হয়ে আসতে থাকে এলিজাবেথের। অতিরিক্ত রক্তক্ষরণে অভিষ্ট পা আবারও ধারালো কাচের উপর রাখতে যাবে, তখনই অনুভব করে নিজেকে শূন্যে। চোখের সামনে অন্ধকার হয়ে আসে সবকিছু। রিচার্ডের কোলে ঢলে পড়লো সঙ্গে সঙ্গে এলিজাবেথ। রিচার্ড লম্বা লম্বা পা ফেলে এলিজাবেথকে নিয়ে উপরে চলে গেল। এলিজাবেথের পা থেকে পড়া ফোঁটা ফোঁটা রক্ত সিঁড়ির পথ তৈরি করছে। সকলে হাঁ করে তাকিয়ে রইল। চোয়াল ফাঁক হয়ে গেল লুকাসের। ন্যাশো লুকাসের ভুঁড়িতে পিস্তলের লন দিয়ে গুতা মেরে ঠেস মেরে বলল, এদিকে হ্যাঁ করে তাকিয়ে না থেকে অতিথি আপ্যায়নের ব্যবস্থা কর।